প্রথমেই বলে রাখি, মুভিটি আপনাকে হয়তো খুব বেশি কাঁদাবে না, হয়তো অল্প স্বল্প কাঁদাবে, কারণ মুভি শুরুটা অনেক হাস্যরসের মধ্যে দিয়ে, অনেক এন্টারটেইনিং একটি মুভি। কিন্তু এই হাস্যরসের মধ্যেও এই সাধারণ গল্পটি আপনাকে এমন কিছু শিক্ষা দিবে যেটা হয়তো আপনার জীবনে চলার পথে কাজে লাগলেও লাগতে পারে। মুভির নাম হচ্ছে মিউজিক শপ মূর্তি। 2024 সালে মুক্তি পাওয়া একটি তেলেগু সিনেমা, যার IMDb রেটিং 8.1 আউট অফ 10। সেখানে যে একটি সেলুনে বসে শেভ করছিলেন আমাদের মুভির মূল চরিত্র মূর্তিজি। তার আশপাশে বসে থাকা সবাই তার বয়সী এবং তার বন্ধু বান্ধব, এমনকি সেলুনের নাপিত। মূর্তিজি কাজ শেষে উঠতে গেলে তার নাপিত বন্ধু তার কাছে টাকা চায়। মূর্তিজি তখন পুরনো একটি ক্যাসেটের বাক্স দেখিয়ে বলে, তুই যে আমার দোকান থেকে একটি ক্যাসেট এনেছিলি সেই টাকা তো এখনো দেসনি, আমারটা খাতায় লিখে রাখ, পরে দিয়ে দিব। এরপর তিনি তার পুরনো স্কুটি নিয়ে চলে আসেন একটি মুদির দোকানে। এখান থেকে তিনি নিয়মিত বাজার করেন। বাজার শেষে তিনি ওই টাকাগুলো লিখে রাখতে বলেন। তখন দোকানদার বলে, তুই তো অলরেডি অনেক টাকাই বাকি নিয়েছিস। মূর্তিজি বুঝিয়ে বলে, এবারের মতো লিখে রাখ, হাতে টাকা আসলেই তোকে দিয়ে দিব। এরপর সে কাঁচা বাজার শেষ করে বাড়িতে ফিরে আসে। এই ভদ্রমহিলা হচ্ছেন মূর্তিজির ওয়াইফ জয়া। তিনি মূর্তিজিকে বকাঝকা শুরু করে দিয়েছেন। এই তোমার আসার সময় হলো, ঘড়িতে কয়টা বাজে দেখেছো? বাচ্চাদের স্কুলে যাবার সময় পার হয়ে যাচ্ছে, যাও যে গুড়িয়াকে ঘুম থেকে উঠাও। গুড়িয়া হচ্ছে তাদের ছোট মেয়ে, যে কিনা বাবার প্রচন্ড ভক্ত। বাবা তাকে অনেক আদর করে ঘুম থেকে উঠায়। গুড়িয়া বলে, বাবা আজ স্কুলে না যাই। মূর্তিজি বলে, তোর মা শুনতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। আর এই হচ্ছে তাদের বড় মেয়ে জাহানাবি, যে কিনা গুড়িয়ার অপোজিট, যার সাথে মায়ের সম্পর্ক ভালো, কিন্তু বাবার সাথে সে ভালোভাবে কথাও বলে না। মা জয়া তার হাজবেন্ড মূর্তিজিকে বলে, তুমি তোমার ওই পুরনো মিউজিকের দোকানটা বেচে দাও, মেয়েদের ভবিষ্যৎ আছে। কত টাকা খরচ বেড়েছে জানো? ওই দোকান দিয়ে তো আর সংসার চলবে না, একটা পথ দেখো ঠিকই বের করে ফেলবো। গুড়িয়া বলে, বাবা ঠিকই বলেছে, ওই দোকানটা আমাদের কত পুরনো, ওই দোকানের জন্য বাবাকে এলাকার সবাই চেনে। তখন বড় বোন জাহানাবি গুড়িয়াকে ঝাড়ি দেয় আর বলে, তুই পাকা পাকা কথা বলবি না। জাহানাবি রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। আর দৃশ্য এখান থেকে চলে আসে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র অঞ্জনার কাছে, যে ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, আমি বুঝতে পারি না যে মানুষ কেন বিয়ে করে। মূলত অঞ্জনাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, আর প্রথম দেখেই পাত্রপক্ষের অঞ্জনাকে খুবই পছন্দ হয়, তাই তারা ফাইনাল কথা বলতে চায়। কিন্তু তখন সবাইকে বাধা দিয়ে অঞ্জনা বলে, আমার কিছু কথা বলার আছে। অঞ্জনা তখন অনেকগুলো কন্ডিশন দেয়, যেগুলো শুনে পাত্রপক্ষ খুবই বিরক্ত হয়। মূলত অঞ্জনা আমেরিকা থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে, সে এখনই বিয়ে করতে চায় না, সে প্রথমে নিজের পায়ে দাঁড়াতে চায়। পাত্রপক্ষ সেখান থেকে চলে গেলে অঞ্জনার মা অঞ্জনাকে অনেক বকাঝকা করে, কিন্তু অঞ্জনা চুপচাপই দাঁড়িয়েছিল। আর দৃশ্য এখান থেকে চলে আসে আমাদের মুভির মূল নাম মূর্তি মিউজিক শপে। আর এই ছেলেটির নাম হচ্ছে আঞ্জি, যে কিনা মূর্তিজির সহকারী। মূলত সিডি আর ক্যাসেট ভাড়া দিয়েই দোকান চলে। আর তাছাড়া এলাকায় যত ধরনের অনুষ্ঠান হয় সেই সব জায়গায় তারা যে গান বাজিয়ে মানুষকে বিনোদন দেয়, এটা তাদের সেকেন্ডারি ইনকাম। কিন্তু এই সামান্য ইনকাম দিয়ে তার ঘর ভাড়ার কারেন্ট বিল দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে যায়। তাই মাসের শেষের দিকে তাকে প্রায় দ্বারস্থ হতে হয় বন্ধু বান্ধবের কাছে টাকা ধারের জন্য। মূর্তিজিকে এলাকার সবাই ভালোবাসে, সবাই তাকে খুব ভালো মানুষ হিসেবে চেনে, তাই অনায়াসে মানুষ তাকে টাকা ধার দেয়। কিন্তু মূলত সংসারের সকল দেখভাল করে তার ওয়াইফ জয়া, যেভাবে ঘরে বসে 2 টাকা ইনকাম করে যায় তার সকল চেষ্টাই সে করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। এই হচ্ছে মূর্তিজির একমাত্র শালা রমেশ। শেষে বলে, দুলাভাই আপু বলল মোড়ে নাকি একটি দোকান ফাঁকা আছে, তুমি এই দোকানটা বেচে দিয়ে ওখানে যেতে অন্য কিছু করতে পারো, তাতে সংসারটা চলতো। তখন মূর্তিজি বলে, দেখ রমেশ, কেউ না বুঝলেও তুই বুঝবি, এই দোকানটা আমি ব্যবসার জন্য করি না, মিউজিক আমার প্যাশন, এটা আমি ভালো লাগা থেকে করি। যে কাজ করতে আমার ভালো লাগবে না বা যে কাজ করে আমি তৃপ্তি পাবো না, সারাদিন বসে সেই কাজ কিভাবে করব বল? তুই তোর বোনকে একটু বুঝিয়ে বলিস, আমি মিউজিকের মধ্যেই নতুন কিছু করে আয় বাড়ানোর চেষ্টা করব। এখান থেকে দৃশ্য চলে যায় অঞ্জনার কাছে। সে ডিজে প্লে করছিল, এটা তার ছোটবেলার প্যাশন, কিন্তু এখন সে এটাকেই প্রফেশন হিসেবে নিতে চায়। এটা করতেই সে ভালোবাসে। ছোটবেলায় তার বাবা মিউজিক পছন্দ করলেও কিন্তু মেয়ে মিউজিককে প্রফেশন হিসেবে বেছে নিবে এটা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। তাই তিনি এসে মেয়ের ডিজে কনসার্টটা ছুঁড়ে ফেলে দেন আর মেয়েকে বকাঝকা করতে থাকেন। অঞ্জনা শুধু তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। এই ডিজে কনসার্টটা তার অনেক প্রিয়, অনেক আবেগের, কিন্তু সে তার বাবাকে কিছুই বলে না। পরদিন সকালবেলা জয়া তার বানানোর জিনিসগুলো একজন লোককে দিচ্ছিল, এগুলো এই লোকগুলো বাইরে যেয়ে বিক্রি করবে। মূর্তিজি তখন বাড়ি থেকে বের হয়। জয়া তার হাজবেন্ডকে বলে, তোমার কি কোনো খেয়াল আছে জাহানাবীর কলেজের বেতন দিতে হবে আজ? মূর্তিজির মুখটা চুপসে যায়। সে বলে, তুমি কোনোভাবে একটু ম্যানেজ করে নাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। জয়া বলে, আমি আর কত ম্যানেজ করব, সবকিছুই তো আমাকে ম্যানেজ করতে হয়। মূর্তিজি মন খারাপ করে দোকানে চলে আসেন। আঞ্জি বলে, ওস্তাদ আজ একটা বড় অর্ডার পেয়েছি। মূর্তিজি বলে, ও বিষয়ে পরে শুনবো। আঞ্জি বলে, আগে তো শোনো, পঞ্চায়েতের ছেলের জন্মদিনের অনুষ্ঠান, সেখানে গান বাজাতে হবে, ভালোই টাকা দিবে আমাদের। আর এখান থেকে দৃশ্য চলে যায় সেই পার্টি অনুষ্ঠানে। সেই পঞ্চায়েতের ছেলে তার বাবার সহকারীকে বলছে, সন্ধে হয়ে গিয়েছে কিন্তু এখনো ডিজে আসেনি। তখন তার বাবার সহকারী তাকে আমতা আমতা করে বলে যে ডিজেকে বলা হয়েছিল সে আসতে পারবে
না, সে নাকি অসুস্থ। তবে তুমি চিন্তা করো না বাবা, আমাদের এলাকায় খুব ভালো একজন ডিজে রয়েছে, সেই সকল অনুষ্ঠানে গান বাজায়। তাদের খবর দিয়েছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমরা দেখতে পাই আঙ্কেল মূর্তি তার বিখ্যাত স্কুটিতে করে সেই অনুষ্ঠানে এসেছে। পঞ্চায়েতের ছেলে আঙ্কেলকে দেখে বলে এ কিভাবে ডিজে বাজাবে। তো মূর্তিজি আসা মাত্রই টেবিলে সবকিছু গোছগাছ করছিল, আর এরপরে সে তার গান বাজানো শুরু করে। আর যেমনটা এক্সপেক্ট করছিলেন সেই পুরনো আমলের কিছু গান, যেগুলো শুনে ওখানে থাকা সবার ঘুম চলে আসার মতো অবস্থা। আঞ্জিও বলে ওস্তাদ তুমি এসব কি গান বাজাচ্ছ? এদিকে পঞ্চায়েতের ছেলেও তার বাবার সেক্রেটারিকে খুবই বকাঝকা করছে। তখন সে যেয়ে বলে মূর্তিজি এসব আপনি কি গান বাজাচ্ছেন? মানুষ তো ঘুমিয়ে পড়বে, আপনি এগুলো বন্ধ করে এমন কিছু গান বাজান যাতে সবার মধ্যে জোশ চলে আসে। তখন মূর্তিজি বলেন আমি বুঝতে পেরেছি। তখন তিনি তার বাছাই করা একটি প্লেলিস্ট থেকে গান বাজাতে শুরু করেন, আর মুহূর্তের মধ্যে সেখানের পরিবেশ একদমই চেঞ্জ হয়ে যায়। সবাই মিলে নাচতে শুরু করে, মূর্তিজিও খুবই মজা পাচ্ছেন। গান শেষ হয়ে গেলে সবাই এসে মূর্তিজিকে অনেক বাহাবা দেয় আর বলে আপনি তো একজন ভালো ডিজে হতে পারেন, এই গ্রামে পড়ে থাকলে তো আপনার প্রতিভা প্রকাশ পাবে না। আর তাছাড়া একজন ডিজের কদর কত জানেন? একটা শো এর জন্য ডিজেদের কমপক্ষে 50,000 টাকা করে দিতে হয়। টাকার অঙ্ক শুনে মূর্তিজি ভাবনায় পড়ে যান। রাতের বেলা বাসায় ফিরেও তিনি নির্ঘুম, তার মধ্যে শুধু ডিজে হবার চিন্তা, যার ফলাফল পরদিন খুব সকালবেলা আঞ্জি দোকানে এসে দেখতে পায় দোকান খোলা। সে ভাবতেই পারছে না তার আগে তার ওস্তাদ চলে এসেছে। এদিকে আমরা দেখতে পাই মূর্তিজি কানে হেডফোন লাগিয়ে কিছু একটা করছেন। আঞ্জি জিজ্ঞেস করলে জানে সে ডিজে শিখছে। এই যে দেখ, এটা হচ্ছে ডিজে কনসোল, এটা দিয়ে গান বিভিন্নভাবে রিমিক্স করা যায়। আঞ্জি বলে কিন্তু ওস্তাদ ওখানে শেখাচ্ছে মেশিনে, আর তুমি এখানে শিখছো কাগজে কলমে, তোমার মাথাটা পুরাই শেষ। এখান থেকে দৃশ্য চলে আসে অঞ্জনার কাছে। সে তার নষ্ট হয়ে যাওয়া ডিজে কনসোলটি ঠিক করানোর জন্য বিভিন্ন দোকানে যাচ্ছে, কিন্তু কারোরই এই মেশিন সম্পর্কে কোনো ধারণা নেই। এভাবে দিন গড়িয়ে সন্ধে হয়ে যায়। অঞ্জনা তার ডিজে কনসোলটি ঠিক করাতে পারে না। পরদিন সকালবেলা মূর্তিজি তার নাপিত বন্ধুকে শেয়ার করে সে যে একজন ডিজে হতে চায়। এটা নিয়ে তার নাপিত বন্ধু অনেক মজা নেয়। তোর কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এই বয়সে ডিজে হবি? এদিকে অঞ্জনা আজও তার ডিজে কনসোলটি নিয়ে বেরিয়েছে। সে শহরের বিভিন্ন দোকানে যেতে থাকে, আর সর্বশেষ একটি দোকানে আসলে সেই দোকানদার তাকে জানায় এই মেশিন এই এলাকার কেউ ঠিক করতে পারবে না, তবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। সামনে মূর্তি মিউজিক শপ রয়েছে, ওখানের মূর্তিজি এই বিষয়ে কিছু জানলেও জানতে পারে। এদিকে মূর্তিজি আজও বসে বসে কম্পিউটারে ডিজে শিখছে। তখন আঞ্জি এসে তাকে জানায় ওস্তাদ সারাদিন এগুলো করলে হবে, পেট চালাতে হবে না, একটা অর্ডার আছে চলো যাই। আঞ্জি আর মূর্তিজি তার স্কুটিতে করে রওনা হয়েছে। মূর্তিজি আঞ্জিকে বলে না রে, আমাকে দিয়ে ডিজে হবে না, যতটা সহজ মনে করেছিলাম বিষয়টা ততটা সহজ না, অনেক কঠিন। আর তাছাড়া শিখতে হলে তো এমন একটি ডিজে কনসোলও দরকার। দৃশ্য পরিবর্তন হয়, অঞ্জনা মূর্তি মিউজিক শপের সামনে এসেছে। ভেতরে তখন পুরোনো আমলের গান বাজছিল। আঞ্জি কাজ করছিল আর ওস্তাদ ঘুমাচ্ছিলেন। অঞ্জনা বুঝে যায় তার সময়টাই নষ্ট হয়েছে, সে সেখান থেকে বেরোতে যায়। তখন মূর্তিজি তাকে ডাক দেয় আর বলে বেটি তোমার কি প্রয়োজন? অঞ্জনা তখন ডিজে কনসোলটা টেবিলের উপরে রাখে আর বলে এটা ঠিক করাতে হবে। মূর্তিজির তো ডিজে কনসোল দেখে একদম চোখ কপালে উঠে যায়। অঞ্জনা বলে এটা কি জিনিস জানেন? মূর্তিজির সাথে সাথেই বলে দেয় ডিজে কনসোল। অঞ্জনা ইমপ্রেসড হয়, কেউ তো এই মেশিনটার নাম জানে। পাশে থাকা আঞ্জি তখন বলে ওসব আমরা ঠিক করতে পারি না, এই মেশিন তো জীবনের প্রথমেই দেখলাম। অঞ্জনা চলে যেতে চাইলে মূর্তিজি তাকে বলে আরে মা দাঁড়াও, এটা আমরা ঠিক করতে পারবো, তুমি আমাদের 2 দিন সময় দাও। সে আঞ্জিকেও চোখের ইশারা করে, আঞ্জিও তখন হ্যাঁ হ্যাঁ করতে থাকে। অঞ্জনা বলে ঠিক আছে, 2 দিনের মধ্যে আপনারা এটা ঠিক করবেন, বিনিময়ে যত টাকা লাগে আমি দিব। মূর্তিজি বলে মা আমাদের টাকা চাই না, এর বিনিময়ে তুমি আমাকে এই মেশিনটা একটু চালানো শেখালেই হবে। অঞ্জনা বলে আপনার মাথা ঠিক আছে তো, এটা ডিজে মেশিন। অঞ্জনা রাগ করে সেখান থেকে তার মেশিনটি গুছিয়ে বের হয়ে যায়। তখনই তার মনে পড়ে সেই দোকানের মধ্যে অনেক পুরনো কিছু গানের ক্যাসেট দেখেছে। সে আবারও ভেতরে ঢোকে আর মূর্তিজিকে বলে ঠিক আছে, একটা শর্তে শেখাতে পারি, যদি আপনি পেছনের ওই ক্যাসেটগুলো আমাকে দেন। তখন মূর্তিজি বলে আমি সরি বেটি, ওগুলো আমার কাছে ক্যাসেট না, ওগুলো আমার কাছে আবেগ, তোমার গান শুনতে ইচ্ছে হলে শুনতে পারো, কিন্তু ওগুলো আমি বিক্রি করব না। অঞ্জনা তখন ইমপ্রেসড হয়ে বলে আমি আপনাকে ডিজে শেখাবো, কারণ আপনার মিউজিকের প্রতি ভালোবাসা রয়েছে। আপনি ওই ক্যাসেটগুলো আমার কাছে বিক্রি করতে চাইলে আমি কখনোই আপনাকে শেখাতাম না। তো ওই দিন রাত থেকে ওস্তাদ আঞ্জি ওই মেশিনটি ঠিক করায় লেগে পড়ে। তার ইন্টারনেট থেকে কিছু টিউটোরিয়াল দেখেছে। মূর্তিজি আঞ্জির হেল্পার হিসেবে কাজ করছে, তার যা যা প্রয়োজন সময় মতো মূর্তিজি সবকিছুই হাজির করছে, আর আঞ্জি মেশিনটি ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। আর এভাবে 2 দিন অনেক চেষ্টা করার পর ফাইনালি মেশিনটি ঠিক হয়। মূর্তিজি আর আঞ্জি দুজনেই অনেক খুশি হয়। আর তারা যখন অঞ্জনাকে তার ঠিক হয়ে যাওয়া কনসোলটি দেখায়, সে তো মহা খুশি, সবকিছুই একদম ঠিকঠাক কাজ করছে। সে মূর্তিজিকে ধন্যবাদ দেয় আর বলে তাহলে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আর পরদিন সকালবেলা থেকে শুরু হয় মূর্তিজির ডিজে শেখার ক্লাস। অঞ্জনা প্রথমে বুঝে ডিজে মানে কি, ডিস্ক জকি। পুরোনো আমলে কলের গানে ডিস্ক দেখা যেত, আর জকি হচ্ছে সেগুলোর কন্ট্রোলার। এটা আধুনিক ভার্সন, যার মাধ্যমে একটি গানকে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। আর তার জন্য সর্বপ্রথমে যেটা প্রয়োজন
সেটা হচ্ছে কত ধরনের মিউজিক হতে পারে। মিউজিক বিষয়ে যত বেশি ধারণা রাখা যাবে, ডিজে শেখাটা ততটাই সহজ হয়ে যাবে। আর এটাই মূর্তিজির প্রথম কাজ। অঞ্জনা বিভিন্ন ধরনের মিউজিক নোট করে দেয়, আর পরদিন ঘুম থেকে ওঠার পর থেকেই মূর্তিজি সেই নোট করা মিউজিকগুলো শুনতে থাকে। সে সারাদিন কানে হেডফোন লাগিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। তার ওয়াইফ বুঝতে পারে না যে তার কি হয়েছে। এমন মূর্তিজি একদিন গান শুনছিল, তখন গুড়িয়া সে একটি হেডফোন নিজের কানে নেয় আর বলে, বাবা তুমি এসব গান শুনছো? মূর্তিজি বলে, হ্যাঁ রে, তোর বাবা ডিজে হবে। গুড়িয়া চিৎকার করে ওঠে। তখন মূর্তিজি তাকে থামিয়ে দিয়ে বলে, আসতে বল, তোর মা শুনলে আমাকে ঘর থেকে নামিয়ে দিবে। আর গানের ধরন শেখা হয়ে গেলে অঞ্জনা এবার শেখাতে শুরু করে ডিজে কনসোলের কোনটার কি কাজ। মূর্তিজি সবকিছু নোট করে নিচ্ছে। বাসায় ফিরে আসার পরেও সে সবসময় ওই ডিজে মোডেই থাকে। তার ওয়াইফ এবং বড় মেয়ে কিছুই বুঝতে পারছে না। মূর্তিজি এই কনসোল নিয়ে নিজে নিজে অনেক প্র্যাকটিস করে। দিন যত যায় অঞ্জনাও তাকে অনেক কিছু শেখায়। মূর্তিজি অঞ্জনাকে তার গুরু মনে করে। ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়। তারা বাইরের চায়ের দোকানে আড্ডা দেয় আর সারাক্ষণ মিউজিক নিয়ে কথা বলে। কিন্তু বাইরের মানুষ এই বিষয়টি ভালো চোখে দেখে না। তারা মূর্তিজি আর অঞ্জনাকে নিয়ে নানা ধরনের কথা বলতে থাকে। অঞ্জনার বাবাও বিষয়টি লক্ষ্য করছে। তার মেয়ে যেন প্রত্যেকদিন কোথায় যাচ্ছে। তো একদিন অঞ্জনাদের ড্রাইভার, যে কিনা মূর্তিজিদের এলাকায় থাকে, সে অঞ্জনার বাবাকে মূর্তিজি আর অঞ্জনার বিষয়টি জানায়। অঞ্জনার বাবা সেই বিষয়টি শুনলেও সে কোনো রিয়াক্ট করে না। কিন্তু একদিন অঞ্জনার বাবার নিজ চোখেই তাদের ঘোরাফেরার বিষয়টি দেখে ফেলে। এদিকে মূর্তিজি এখন প্রায় সবকিছু আয়ত্ত করে নিয়েছে। অন্যদিকে অঞ্জনার বাবা তাদের ড্রাইভারের কাছ থেকে নিয়মিতই সকল খবর নিত। এদিকে মূর্তিজি এতদিন যা শিখলো সে সকল বিষয় সে আজ অঞ্জনার কাছে পরীক্ষা দিবে। মূর্তিজির পরীক্ষা চলছিল। আর এদিকে তার বড় মেয়ে জাহানাবিকে তার বান্ধবীরা বলছে, তোর বাবা তো ইদানিং চুটিয়ে প্রেম করছে রে, তোর ছোট মা দেখতেও তো বেশ সুন্দর। জাহানাবি কিছুই বুঝতে পারে না, তার কাছে খুবই অপমান বোধ হয়। সে ওই দিন বাসে ফিরে সেই রাগ তার মায়ের উপরে ঝাড়তে থাকে। তোমার জামাইকে সামলাও, বাইরে কি কি করে বেড়াচ্ছে তার কোনো খোঁজ রাখো। কিন্তু তার মায়ের বিষয়টি তেমন পাত্তা দেন না। পরদিন অঞ্জনা মূর্তিজিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার মেয়েরা যদি এমন ডিজে শিখতে চাইতো আপনি কি তাদের সাপোর্ট করতেন? মূর্তিজি বলেন, কেন না, শুধু এই কাজ কেন, পৃথিবীর যে কোনো ভালো কাজেই আমি তাদের সাপোর্ট করতাম। কথাটি শুনে অঞ্জনার কাছে খুবই ভালো লাগে। আর তখনই সেখানে এলাকার সবজি বিক্রেতা মহিলা আসে। সে মূর্তিজি আর অঞ্জনাকে দেখতে পায়। আর এই বিষয়টি নিয়ে সে যে মূর্তিজির ওয়াইফের কান ভারী করে। এবার মূর্তিজির ওয়াইফ জয়া একটু বিষয়টি সিরিয়াসলি নেয়। এদিকে মূর্তিজি আজ অঞ্জনাকে নিজের তৈরি করে একটি সম্পূর্ণ মিউজিক শোনায়। অঞ্জনা মন দিয়ে শোনে, কিন্তু মিউজিক শোনা শেষে সে মূর্তিজিকে বলে, মিউজিক তো ঠিকঠাক আছে, কিন্তু এর মধ্যে কেমন যেন কোনো প্রাণ নেই, তোমার নিজস্ব কিছু নেই। তুমি যদি পপুলার হতে চাও, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাও, তাহলে তোমার একটা আলাদা স্টাইল বানাতে হবে। তুমি নতুন করে এমন একটা মিউজিক তৈরি করো যেটা শুনলেই যেন মনে হয় এটা তোমার সৃষ্টি। এটা বলে অঞ্জনা সেখান থেকে চলে যায়। ওই দিন পুরো রাত মূর্তিজি কানে হেডফোন লাগিয়ে নতুন সেই মিউজিকের কাজ করছিল। তার ওয়াইফ জয়া তাকে বারবার কল দিয়েই যাচ্ছিল, কিন্তু তার কানে তো হেডফোন ছিল, সে কিছুই শুনতে পাচ্ছিল না। আর ফাইনালি পুরো রাতের চেষ্টায় সে খুব সুন্দর একটি মিউজিক তৈরি করে। আর পরদিন সকালবেলা যখন অঞ্জনা আর আঞ্জি আসে, সে তাদের সামনে সেই মিউজিকটি প্লে করে। আর সেই মিউজিকটি ছিল এতটাই সুন্দর, অঞ্জনা সেই মিউজিকের দুনিয়ায় হারিয়ে যায়। সে বিটের সাথে সাথে নানা ধরনের মুভ করতে থাকে। অঞ্জনা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। মিউজিক শোনা শেষে সে মূর্তিকে বলে, মূর্তি তুমি তো ফাটিয়ে দিয়েছো, এত সুন্দর মিউজিক আমি কখনো শুনিনি। এবার তো ডিজে শেখা শেষ হলো, এখন চলো বাইরে যাই আর আমাদের কাজের বিষয়ে আলাপ করি। মূর্তিজি আর অঞ্জনা বসে এক জায়গায় গল্প করছিল। অঞ্জনা বলে, আমাদের এখন এখান থেকে বারে ট্রাই করতে হবে। মূর্তিজি বলে, বারে কেন? অঞ্জনা বলে, তুমি তো এতক্ষণ ঘরের মধ্যে বাজালে, কিন্তু তুমি তো এখনো দর্শকদের মাঝে বাজাওনি, তাই আমাদের প্রথমে ছোট ছোট বারে ট্রাই করতে হবে, তারপর ধীরে ধীরে বড় জায়গায় যেতে হবে। আর আমরা দেখতে পাই তখন সেই পথ দিয়ে গাড়িতে করে অঞ্জনার বাবা যাচ্ছিল। বাবা আর মেয়ে দুজন দুজনকে দেখে ফেলে। অঞ্জনা তার মুখ আড়াল করে মূর্তিজিকে বলে, এই যে বাবা এখন দেখে ফেললো, বাসায় যে আমাকে অনেক কথা শোনাবে, আমার আর এসব ভালো লাগে না। আজকের মতো আমাদের মিটিং এখানেই শেষ, আমাকে এখন বাসায় যেতে হবে। অঞ্জনা বাসার দিকে রওনা হয়। আর এদিকে মূর্তিজি যখন তার বাসায় ফিরে আসেন, পরিবারের সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মূর্তিজি এতক্ষণেও তা খেয়াল করেননি। এবার তার ওয়াইফ জয়া তাকে বলতে শুরু করে, তুমি এই বয়সে কি শুরু করেছো? হাঁটুর বয়সে একটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ, প্রেম করছো। মূর্তিজি বলে, তুমি এসব কি বলছো? জয়া বলেন, আমি বলছি না, তোমার বড় মেয়েকে জিজ্ঞেস করে দেখো, ওর বান্ধবীরা এখন ওকে নিয়ে হাসাহাসি করে, তুমি যে প্রেম করছো এলাকার সবাই জানে। মূর্তিজি কথা হয়তো পাত্তা না দিয়ে বলেন, আরে আমি তো শুধুমাত্র অঞ্জনার কাছ থেকে ডিজে শিখছি, আর তোমরা এগুলোকে কি সব বানাচ্ছ? তিনি ঘরের ভেতরে যাচ্ছেন আর তার পিছু পিছু তার ওয়াইফ জয়া তাকে বলেই যাচ্ছে, সংসার কিভাবে চলে তোমার কোনো খোঁজ আছে? দুপয়সা ইনকাম নেই, বললাম মিউজিক শপটা ছেড়ে দিয়ে মোড়ে একটি দোকান নিতে। তখন মূর্তিজি বলে, দেখো জয়া, যে কাজ করে শান্তি পাই না সেই কাজ সারাদিন কি
কিভাবে করব? আমি মিউজিকে শান্তি পাই, আর আমি ডিজে শিখে সেই ইনকামটাই বাড়াতে চাচ্ছি। জয় বলেন, তুমি আয়নে নিজের বয়সটা দেখেছো? এই বয়সে এসব পাগলামি করছো? এরপর মূর্তিজির বড় মেয়েও জানিয়ে দেয় তার বাবা এসব করতে থাকলে সে আর বাবার পরিচয় দিবে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে একে একে সবাই রাগ করে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে অঞ্জনার কাছে। বাড়িতে ঢোকা মাত্রই তার বাবা তাকে দাঁড়াতে বলে আর জিজ্ঞেস করে, বুড়ো লোকটার সাথে তোমার কি চলছে তোমাদের মাঝে? অঞ্জনা বলে, বাবা এটা কেমন প্রশ্ন? আর তাছাড়া আমি এখন যথেষ্ট বড় হয়েছি, কার সাথে মিশবো বা চলবো সেটা একান্তই আমার বিষয়। হ্যাঁ, তুমি যদি খারাপ কিছু দেখো তাহলে বলতে পারো, কিন্তু শুধু শুধু কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক না। অঞ্জনার বাবা তখন রেগে যেয়ে বলেন, তাই বলে তুমি বুড়ো সস্তা একজন রাস্তার মানুষের সাথে মিশবে? অঞ্জনাও এবার তার বাবাকে বলে, বাবা তুমি হয়তো ভালো ইউনিভার্সিটি থেকে অনেক ভালো ডিগ্রি নিয়েছো, কিন্তু ওই মানুষটার মতো হওনি। আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম তার মেয়েরা যদি আমার মতো ডিজে শিখতে চায় তাহলে কি করবে, সে কি উত্তর দিয়েছিল জানো? সে বলেছিল, আমার মেয়েরা যা শিখতে চায় আমি শেখাবো, যদি তার মধ্যে খারাপ কিছু না থাকে। তার হয়তো ভালো কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নেই, কিন্তু মানসিকতায় তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। আমার তো আফসোস হচ্ছে তুমি আমার বাবা না হয়ে সে আমার বাবা হলে ভালো হতো। এটা বলে অঞ্জনা চলে যেতে চায়। সে আবারও ফিরে আসে আর বলে, তুমি কি বলছিলে? তার সাথে আমার কি সম্পর্ক? একজন গুরু আর শিষ্যর মধ্যে যে সম্পর্ক, তার সাথে আমার সেই সম্পর্ক। দৃশ্য পরিবর্তন হয়। অঞ্জনা মূর্তিজির দোকানে আসে। সে এসে বলে, চলো মূর্তি, আজ একটি বারে যাব, আর সেখানে আমরা ডিজে প্র্যাকটিস করব। মূর্তিজি বলে, না বেটি, আমার যাওয়া হবে না। অঞ্জনা বলে, কেন, কি হয়েছে? এরই মধ্যে ডিজের উপর অনীহা চলে এসেছে। মূর্তিজি বলে, না বেটি, আসলে বাইরের মানুষকে বোঝানো যায়, কিন্তু ঘরের মানুষগুলো যখন বুঝতে চায় না তখন আর তাদের বোঝানোর সাধ্য থাকে না। আমার ইচ্ছে ছিল ডিজে শেখার, শিখেছি, ইচ্ছে পূরণ হয়েছে। এই বিষয়টি এখানেই শেষ হোক, আর তুমিও তোমার বাবার কথা শোনো, সে যা করতে বলে তাই করো। অঞ্জনা তখন রেগে যেয়ে বলে, দেখো মূর্তি, আমি ভেবেছিলাম তোমার কাছে এটা প্যাশন, কিন্তু না, কিন্তু এই ডিজেটা আমার কাছে প্যাশন। তুমি এটা না করতেই চাইতে পারো, কিন্তু তাই বলে আমাকে জ্ঞান দিতে এসো না। এটা বলে অঞ্জনা সেখান থেকে রাগ করে চলে যায়। এর পরের দিনগুলো অঞ্জনা আর মূর্তিজির খুব খারাপ কাটতে থাকে। সারাদিন দুজনেই চুপচাপ। এই ডিজে নিয়ে তাদের অনেক আশা ছিল, তারা একটি স্বপ্নের মধ্যে ছিল, কিন্তু পরিবারের বাধায় কেউই তাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে ছুঁতে পারছে না। এভাবেই সময় যেতে থাকে। একদিন হঠাৎই অঞ্জনা এসে মূর্তিজিকে তার দোকান থেকে নিয়ে যায়, আর একটি জায়গায় এসে সে মূর্তিজিকে বলে, আচ্ছা মূর্তি, বুঝলাম ডিজেটা তোমার কাছে প্যাশন না, কিন্তু এটাকে তো ইনকামের মাধ্যম হিসেবে নিতে পারো। মূর্তিজি তখন বলেন, মিউজিকটা যে আমার কত ভালোবাসার সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল মিউজিক নিয়ে ক্যারিয়ার করার, তাই তো ওই মিউজিক সব দেওয়া, কিন্তু ভালো কিছু করতে পারিনি। তুমি যখন আমাকে ডিজে শিখালে তখন মনের মধ্যে অনেক বড় একটি আশা বেঁধেছিল যে এবার নিজের প্যাশনটাকে অনেক দূর নিয়ে যাব, কিন্তু পরিবারের জন্য অনেক সময় অনেক কিছুই বিসর্জন দিতে হয়। এতক্ষণ চুপ থেকে এবার অঞ্জনা বলে, আমরা যখন কাউকে অনেক বেশি ভালোবাসি সেই ভালোবাসাটা একসময় আমাদের জন্য দেয়াল হয়ে দাঁড়ায়, আর সেই দেওয়াল আমাদের স্বাধীনতার গলা চেপে ধরে, আর এটাকেই আমরা পরিবার বলি। ঠিক আছে, ভালো থাকবেন। এটা বলে অঞ্জনা সেখান থেকে চলে যায়। আর এরপর সে যখন বাসায় ফিরে আসে সে দেখতে পায় তার ডিজে কনসোলটা আগুনে জ্বলছে, আর তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। অঞ্জনা একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ এই কনসোলটা তার কতটা ভালোবাসার ছিল, কতটা পছন্দের ছিল, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অঞ্জনার কিছু বলে না। দৃশ্য পরিবর্তন হয়। সকালবেলা মূর্তিজি তার স্কুটিটি পরিষ্কার করতে করতে জয়ান্টিকে বলছিল, আমি আমার দোকানটা বেচে দিব। এটা শুনে তো জয়ান্টি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপর মূর্তিজি বলেন, ওই টাকা দিয়ে আমি ডিজে শিখতে চাই। আর এটা শুনে আন্টি তো একদম রেগে মেগে একাকার। তিনি বলেন, তুমি এই বয়সে কি শুরু করেছো? তুমি দোকান বিক্রির টাকা দিয়ে ডিজে শিখবে? বুড়ো বয়সে তোমার ভীমরতি শুরু হয়েছে। দুজনের ঝগড়ার মাঝে সেখানে সিভিল ড্রেসে কয়েকজন পুলিশ কর্মকর্তা আসেন আর জিজ্ঞেস করেন এখানে মূর্তিজিকে। তখন আন্টি জিজ্ঞেস করেন, কি হয়েছে? পুলিশ বলে, মূর্তিজিকে আমাদের সাথে যেতে হবে। পুলিশরা মূর্তিজিকে ধরতে গেলে আন্টি বাধা হয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন, আগে বলুন তো উনি কি করেছে? তখন একজন পুলিশ কর্মকর্তা বলেন, একটি মেয়ে কিডন্যাপের পেছনে ওনার হাত রয়েছে, সেই সন্দেহে ওনাকে গ্রেপ্তার করছি, বাকিটা থানায় যেয়ে শুনবেন। মূর্তিজিকে থানায় নিয়ে আসা হয়। তার সাথে তার ওয়াইফ জয়া এবং তার শ্যালকও আসেন। এদিকে অঞ্জনার বাবা আগে থেকেই থানায় অপেক্ষা করছিল। অফিসার মূর্তিজিকে জিজ্ঞেস করেন, আপনার বয়স কত আর অঞ্জনার বয়স কত? মূর্তিজি বললে অফিসার তাকে বলে, এই বুড়ো বয়সে হাঁটুর বয়সে একটি মেয়ের সাথে এমনটা করছেন, লজ্জা করেন আপনার? মূর্তিজি বলে, আমি কি করেছি? সে আমার গুরু, আমার শিক্ষক, আমাকে ডিজে শিখায়। অঞ্জনার বাবা তখন রেগে বলেন, অফিসার এটা আমার এফআইআর, এই লোকটাই সবকিছুর জন্য দায়ী। তখন পেছন থেকে মূর্তিজির শ্যালক রমেশ বলে ওঠে, আপনার মেয়ে হারিয়েছে তাই বলে আমার দুলাভাই কিভাবে দায়ী হয়? তখন অঞ্জনার বাবা রেগে চেয়ে বলেন, এই লোকটাই সকল কিছুর জন্য দায়ী। সারাদিন দুইজন ঢ্যাং ঢ্যাং
করে পুরো শহর ঘুরে বেড়াতো, এখানে সেখানে আড্ডা দিত, মানুষ তাদের নিয়ে কত কথাই বলতো, কিন্তু তাদের ঘোরা থামেনি। মূর্তিজি তখন ধীর গলায় অঞ্জনার বাবাকে বলে, ও তো আপনার মেয়ে, এভাবে বলবেন না প্লিজ, অনেক ভালো একজন মানুষ। অঞ্জনার বাবা আরো রেগে যায় আর বলে, আপনি ভালো মানুষ শেখাতে আসছেন? ও একটা পাড়ার মেয়ে, বস্তির মেয়ে হয়ে গিয়েছে আপনার সাথে মিশে। এই কথা শুনে এবার মূর্তিজি অনেক রেগে যান। তিনি ধমক দিয়ে বলেন, চুপ করুন, আপনার লজ্জা হওয়া উচিত। ওর বাবাকে নিয়ে অনেক গর্ব করত, ও আমাকে সবসময় বলতো আপনি ওর গুরু, ওর মিউজিক শেখার পেছনে আপনার অনেক অবদান রয়েছে, আপনাকেও সুপার হিরো ভাবতো, আর আপনি কিনা আপনার নিজের মেয়েকেই চিনতে পারেননি, এত বাজে কথা বলছেন নিজের মেয়েকে নিয়ে। মূর্তিজি তখন ঘুরে অফিসারকে বলেন, অফিসার ও যেখানে যাক, যেভাবে যাক, আমি খুশি হয়েছি, আর যদি সকল দায় আমাকে নিতে হয় তাও নিব, আপনি আমাকে গ্রেপ্তার করুন, কিন্তু ও স্বাধীনভাবে বাঁচুক। তখন জয়ান্টি মূর্তিজিকে বলে, তুমি এসব কি বলছো? তোমার পরিবার আগে নাকি অঞ্জনা আগে? মূর্তিজি রেগেছে বলেন, অঞ্জনার ভবিষ্যৎ আগে, ওর অনেক ট্যালেন্ট রয়েছে। এই যে তোমাদের মতো মানুষরা যারা অন্যের সাফল্যকে উদাহরণ দাও, হাততালি তো অন্য কেউ ভালো কিছু করলে, কিন্তু সেই সেম কাজটা যখন নিজের ঘরের মানুষ করতে যায় তখন তোমরা দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়াও। এই যে তোমার ভাই রমেশ স্টেট বক্সিং চ্যাম্পিয়ন ছিল, কিন্তু তোমরা কি করলে? ওকে জোর করে বিয়ে করিয়ে দিলে, এখন সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু ও চাইলে জীবনে অনেক কিছুই হয়তো হতে পারত। জয়ান্টি এবার রেগেছে কাঁদতে কাঁদতে বলেন, আমি এবং আমার পরিবার তোমাদের জন্য বাধা। ঠিক আছে, তুমি থাকো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। জয়ান্টি চলে গেলে মূর্তিজিকে জেলে ঢুকানো হয়। দৃশ্য পরিবর্তন হয়। সন্ধ্যেবেলা একজন লোক জয়ান্টির কাছে আসে। জয়ান্টি তাকে দোকানের দলিলটা দেয়, আর ওই লোকটি দেয় প্যাকেটে মোড়ানো অনেকগুলো টাকা। এর মধ্যে আমরা দেখতে পাই মূর্তিজি থানা থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন। তিনি ঘরে ঢুকতেই যাবেন, তখন জয়ান্টি বড় একটি ব্যাগ তার সামনে ফেলে বলেন, এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই, এই নাও তোমার দোকান বিক্রি করার 3 লাখ টাকা। মূর্তিজি অবাক হয়ে বলেন, তুমি দোকানটা বিক্রি করে দিলে? জয়ান্টি বলেন, আর কি করব, এই টাকা নিয়ে এখন যাও, যা ইচ্ছে করো, কিন্তু আমরা আর তোমার সাথে নেই। জয়ান্টি মূর্তিজিকে বাড়ি থেকে বের করে দেন। মূর্তিজি অনেক কষ্ট পেয়েছে। তার শ্যালক রমেশ বলতে থাকে, দুলাভাই আমার বাসায় চলুন। মূর্তিজি বলে, না রে। আঞ্জিও তার ওস্তাদের দিকে তাকিয়ে আছে। আর এখান থেকে দৃশ্য চলে আসে একটি বড় ক্লাবে, যেখানে ডিজে পার্টি চলছিল। আর সেখানে ডিজে পরিবেশন করছিল এই মুভির অন্যতম আর এক প্রধান চরিত্র, ডিজে ডেভিল। গানের তালে তালে একটি ছেলে মাতলামি করতে করতে একটা ভুল করে ফেলে, সেটা নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়ে যায়। তখন ডিজে ডেভিল তার ক্যামেরাম্যানকে ইশারা করে আর মাইকে গার্ডদের উদ্দেশ্যে বলে, ওকে ছেড়ে দাও। ডিজে ডেভিল হচ্ছে এমন একটা মানুষ যে সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল হতে চায়, মানুষের সিম্পেথি নিতে চায় এসব করে। অন্যদিকে আমরা মূর্তিজিকে দেখতে পাই, তিনি শহরে এসে পৌঁছেছেন। এখানে সবকিছুই তার অপরিচিত, আর তিনি ওভাবে আগে কখনো শহরেও আসেননি। তার ওই ছোট্ট শহরে কাটিয়েছেন সারা জীবন। আর পকেটে টাকাহীন একজন মানুষের এত বড় শহরে চলাটা যে কত কষ্টের, তা যারা এই সিচুয়েশন পার করেছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। কারণ মূর্তিজি তার দোকান বিক্রি করার টাকাগুলো তার শ্যালক রমেশের কাছে দিয়ে এসেছে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মূর্তিজি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন, এখনো তার আশ্রয়ের কোনো জায়গা হয়নি। তিনি সাথে করে নিয়ে আসার মধ্যে শুধুমাত্র তার তৈরি করে একটি ডিজের সিডি নিয়ে এসেছেন, আর সেই সিডি নিয়ে তিনি শহরের বিভিন্ন বারে যান, কিন্তু বেশিরভাগ বারেই তাকে ঢুকতে দেওয়া হয় না। তিনি অনেক অনুরোধ করেন, কিন্তু বেশিরভাগ জায়গা থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এই বুড়ো মানুষটি কোথায় থাকবেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ফ্লাইওভারের নিচে বসে বসে ঝিমাচ্ছিলেন। পথ দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে খাবার দিয়ে যায়। ক্ষুধা পেটে মূর্তিজি এই খাবার খুব তৃপ্তি করে খায়। রাস্তায় ঘুমান তিনি। আবার পরদিন সকাল হলে বিভিন্ন বারে যান। আজও তাকে ধাক্কা দিয়ে বের করতে গেলে একটি ছেলে বাধা দেয়। এই ছেলেটির নাম সারাত, সেই বাড়ি কাজ করে। সে গার্ডদের বলে, এই লোকটার সাথে এভাবে ব্যবহার করছো কেন? অন্যদিকে রমেশ তার দুলাভের দেওয়া টাকাগুলো বোনকে দিতে আসলে জয়া তাকে না করে দেয়। মূর্তিজি একটি ফুটওভার ব্রিজের উপরে ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎই তাকে কেউ ডাক দেয়। মূর্তিজি ভয় পেয়ে যান। তিনি ভাবেন তার ব্যাগটা হয়তো কেউ নিয়ে যাচ্ছে। তখন শারদ তাকে আশ্বস্ত করে, আপনার ভয় নেই, আপনি আমাদের সাথে চলুন। শারদরা মূর্তিজিকে নিয়ে তাদের ম্যাচে আসে। ফ্রেশ হবার পরে মূর্তিজি সবার সাথে খেতে বসেন। অনেকদিন পর তিনি এভাবে খাচ্ছেন। তখন সবাই জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? মূর্তিজি বলেন, আমি ডিজে হতে এসেছি। ছেলেগুলো ভাবে মূর্তিজি হয়তো মজা করছে, তাই একটি ছেলে মূর্তিজিকে জিজ্ঞেস করে, আচ্ছা ডিজে তো শিখতে এসেছেন, বলতে পারবেন মিউজিক কত প্রকার? মূর্তিজি তখন এক এক করে সকল ধরনের মিউজিকের নাম বলতে থাকে। সবাই তখন বুঝে যায় মিউজিক সম্পর্কে মূর্তিজির অনেক ভালো ধারণা রয়েছে। শরৎ বলে, আমার বস অনেক ভালো একজন মানুষ, আমি আগামীকাল আপনাকে তার কাছে নিয়ে যাব, দেখি কিছু একটা করা যায় কিনা। পরদিন শরৎ মূর্তিজিকে নিয়ে তার বস জেমসের কাছে আসে। জেমস তখন
তখন ল্যাপটপে কাজ করছিল। শরৎ বলে, বস যার কথা আপনাকে বলেছিলাম জেমস না তাকিয়ে বলে কিচেনে কাজে লাগিয়ে দাও। মূর্তিজি তখন বলেন, স্যার আমি ডিজের জন্য এসেছি। জেমস কিছুটা অবাক হয়ে যায় আর কাজ থামিয়ে বলে, ডিজে? তা কত বছর ধরে ডিজে বাজাচ্ছেন? মূর্তিজি বলে, স্যার 3 মাস। জেমস বলে, এর আগে কখনো বাজিয়েছেন? মূর্তিজি গর্ব করে বলে, আমার এলাকার যত বিয়ে অনুষ্ঠান রয়েছে সব জায়গায় গান বাজাতে আমাকেই নেওয়া হতো। জেমস তখন তার সামনে থাকা ফাইলটি মূর্তিজিকে দেখিয়ে বলে, এখানে কমপক্ষে হলেও 20 জন ডিজের সিভি রয়েছে। তারা 7 থেকে 10 বছর ধরে ডিজে বাজাচ্ছে আর আপনি কিনা মাত্র 3 মাস শিখে চলে আসলেন চাকরি করতে। দেখুন আমি আপনার ইচ্ছাটাকে সম্মান করছি, কিন্তু আপনার বয়সটা কি দেখেছেন? মানুষ যদি আপনার সাথে ম্যাচ নাই করতে পারে তাহলে আপনার ডিজে শুনবে কি? মূর্তিজি তখন খুব উৎসাহ নিয়ে বলেন, স্যার প্লিজ আমার সিডিটা একবার শুনে দেখুন, আমি আপনার বারের নাম একদম উজ্জ্বল করে দিব। জেমস বলে, এটাই তো সমস্যা, এটা ক্লাব, বার না। দেখুন মূর্তিজি, আপনি যদি আমার ক্লাবে অন্য কোনো কাজ করতে চান আমি সেই ব্যবস্থা আপনাকে করে দিব, কিন্তু ডিজে না। মূর্তিজি মন খারাপ করে বলে, ধন্যবাদ, ওনারা তো সবাই দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। আপনি যে আমার সাথে এতটা ভালো ব্যবহার করলেন এজন্যই আমি আপনার কাছে কৃতজ্ঞ। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। মূর্তিজি শরৎদের মেসেই থাকেন। শরৎ ফোনে কথা বলছিল, সে যে ক্লাবে চাকরি করে সেখানে আজ বড় একটি পার্টি রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে তার একটি ছেলে আজ আসতে পারবে না। শরৎ তখন অনেক দ্বিধা নিয়ে মূর্তিজিকে বলে, আজ আমার একটি কর্মী আসবে না, আপনি কি আজ তার জায়গায় একটু কষ্ট করে ওয়েটারের কাজ করতে পারবেন? এতে আমার অনেক উপকার হতো। এ কথা শুনে মূর্তিজির মুখটা চুপসে যায়। এই বয়সে এসে শেষমেশ তাকে ওয়েটারের কাজ করতে হবে। শরৎ বিষয়টা বুঝতে পেরে মূর্তিজিকে বলে, আজ ক্লাবে কি আসবে জানেন? ডিজে ডেভিল, এই শহরের নাম করা ডিজে। আপনি সেখানে গেলে তার সাথে দেখা করারও সুযোগ পাবেন, সেই সাথে আপনি আপনার গানগুলো শোনালেন। এই কথা শোনার পরে মূর্তিজি খুশি হয়ে যান। তিনি তেমনই একটি সুযোগের অপেক্ষায় আছেন। দৃশ্য পরিবর্তন হয়, ক্লাবে পার্টি চলছিল। ডিজে ডেভিল তার ডিজে দিয়ে সবাইকে মাতাচ্ছিল। মূর্তিজিও সুন্দরভাবে ওয়েটারের কাজ করে চলছিল। কাজ শেষে তিনি দূরে দাঁড়িয়ে মিউজিক শুনছিলেন। তখন শরৎ তার পাশে এসে দাঁড়ায়। মূর্তিজি বলে, শরৎ আমি কি এত সুন্দর করে ডিজে বাজাতে পারবো? শরৎ বলে, না। তখন মূর্তিজির মনটা খারাপ হয়ে যায়। তখন শরৎ বলে, আপনি এর থেকেও ভালো বাজাতে পারবেন। প্রোগ্রাম শেষে সবাই ডিজে ডেভিলের অটোগ্রাফ নিতে ব্যস্ত। সেই লাইনে মূর্তিজিও আছেন। মূর্তিজি ডিজে ডেভিলকে দেখা মাত্রই তার হাতে একটি সিডি নিয়ে বলেন, স্যার আমিও আপনার মতো ডিজে হতে চাই, এখানে আমার কিছু গানের কালেকশন রয়েছে। ডিজে ডেভিল সাথে সাথে তার ক্যামেরাম্যানকে ইশারা করে আর মূর্তিজিকে অ্যাপ্রিসিয়েট করে। তারপর তারা একটা আলাদা কক্ষে যায়। সেখানে যে ডিজে ডেভিল তার ক্যামেরাম্যানকে ক্যামেরা অফ করতে বলে আর এবার দেখা যায় তার আসল রূপ। সে মূর্তিজিকে তুই তুকারি করতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মতো ডিজে হতে চাস? বয়সটা দেখেছিস? আর ডিজেকে তুই কি মনে করিস? ওয়েটার আছিস, ওয়েটারই থাক, ডিজে হওয়ার স্বপ্ন দেখিস না। ডিজে ডেভিল ওই সিডিটা মূর্তিজির মুখের উপর ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলা মূর্তিজি অনেক ভাবে, ডিজে ডেভিলের কথাই হয়তো ঠিক, তাকে দিয়ে আসলে কিচ্ছুই হবে না। মনটাকে একটু ভালো করার জন্য সে তার ছোট মেয়ে গুড়িয়াকে লুকিয়ে লুকিয়ে ফোন করে। এই একটা মানুষ মূর্তিজিকে সবসময় সাপোর্ট করে, কিন্তু গুড়িয়াও তার মায়ের ভয়ে বাবার সাথে বেশিক্ষণ কথা বলতে পারে না। ফোন রেখে দিলে মূর্তিজি মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর এই শহরে থাকবে না, অনেক হয়েছে, এখন সে গ্রামে ফিরে যাবে। তিনি সবকিছুই গোছগাছ করছিলেন, কিন্তু হঠাৎই তখন তার মনে পড়ে যায় অঞ্জনার কথা। অঞ্জনা তাকে বলেছিল এই পৃথিবীতে যারা বড় হয়েছে তাদের কারো পথই সহজ ছিল না, প্রত্যেকের পেছনে অনেক কষ্টের গল্প রয়েছে। মূর্তিজি নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস জাগান। তিনি আবারও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এই শহরে টিকে থাকতে হলে তাকে তো কিছু একটা করতে হবে। তাই তিনি পরদিন জেমসের বাড়ি আসে জেমসের সাথে কথা বলার জন্য। জেমস মূর্তিজিকে দেখে বলে, আপনি এখনো এই শহরে রয়ে গিয়েছেন? মূর্তিজি বলে, আজ হোক কাল হোক যেতে তো হবেই, আর কয়েকটা দিন না হয় চেষ্টা করে যাই। তবে স্যার আমি আপনার কাছে ডিজের সুযোগ পেতে আসিনি, আপনি আমাকে কাজের কথা বলেছিলেন, যদি আপনি আমাকে আপনার ক্লাবে একটি কাজ দিতেন আমার অনেক উপকার হতো। জেমস খুশি মনেই রাজি হয়। এই ক্লাবে শুরু হয় মূর্তিজির নতুন কর্মময় জীবন। শরৎদের সাথে সে প্রত্যেকদিন ক্লাবে যায়, সবার সাথে তাল মিলিয়ে কাজ করে। বয়সটা তার অনেক হয়ে গিয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে মূর্তিজি অনেক ডেডিকেটেড, অন্যদের থেকেও বেশি পরিশ্রম করেন তিনি। আর এই বিষয়টা জেমস খুব ভালোভাবে লক্ষ্য করে। মূর্তিজির জন্য তারও অনেক মায়া হয়। অন্যদিকে আমরা ডিজে ডেভিলকে দেখতে পাই। তার ম্যানেজার তাকে বলে, ছোট একটি ক্লাবে শো রয়েছে, ওইসব ছোট ক্লাব আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। ম্যানেজার বলে, কিন্তু আমাদের তো চুক্তি রয়েছে, তুমি এক কাজ করো, আমরা কোনোভাবে সেখানে উপস্থিত হই, তারপর কোনো একটা গন্ডগোল পাকিয়ে সেখান থেকে চলে আসবো। দৃশ্যখান থেকে চলে আসে জেমস কাছে। শরৎ সহ আরো কয়েকজন তার কাছে এসেছে, তাদের একজন স্টাফের বার্থডে, তাই তারা জেমসকে ইনভাইট করে। তখন জেমস তাদের বলে, আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আসলে আমার জরুরি কিছু কাজ আছে, তোমরা বার্থডে সেলিব্রেট করো অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। পরের দৃশ্যেই দেখা যায় শরৎরা যে ব্যাচেলার বাসায় থাকে তার সাথে আজ একটি পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে হোটেল স্টাফ থেকে তাদের পরিচিত সকল বন্ধু বান্ধব এসেছে। ব্যাচেলার পার্টি যেমন হয় আর কি। মূর্তিজি সবার মধ্যে খাবার ডিস্ট্রিবিউট করছিল, সবাই যে যার মতো করে আড্ডায় ব্যস্ত। হঠাৎই একজন বলে ওঠে, পার্টির সবকিছু একদমই পারফেক্ট আছে, শুধু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ডিজে। ডিজে হলে পার্টিটা একদম জমে যেত। তখন
তখন শরৎ বলে আছে তো। মূর্তিজিও অবাক হয়ে বলে ডিজে আছে? শরৎ মুস্কি হেসে বলে হ্যাঁ, আপনি আছেন না। ব্যাস ডিজে কনসোল আনা হয়। মূর্তিজি সবকিছু সেটিং করছিল আর ধীরে ধীরে সাউন্ড টেস্ট করছিল, কিন্তু তখনও ওখানের কেউই বোঝেনি মূর্তিজি আসলে কোন লেভেলের ডিজে। হঠাৎই মূর্তিজি ফুল স্পিডে ডিজে বাজাতে শুরু করে। সবার মুখ একদম হা হয়ে গিয়েছে। গানের তালে তালে চারদিক মেতে উঠেছে। শুধু ওই বিল্ডিং কেন, আশপাশে যত বিল্ডিং ছিল সবাই ছাদে উঠে এসেছে আর সবাই গানের তালে তালে একসাথেই নাচছে। মুহূর্তের মধ্যে পুরো কলোনিটা একটা ডিজে মঞ্চ হয়ে গিয়েছে। ডিজে বাজানো শেষ হয়, সবাই মূর্তিজিকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। দৃশ্য পরিবর্তন হয়। ডেভিলের ম্যানেজার ডেভিলকে বলছে আজ সন্ধ্যায় একটি ছোট ক্লাবে প্রোগ্রাম রয়েছে, কিন্তু ডিজে ডেভিল এখন আর কোনো ছোট ক্লাবে পারফর্ম করতে চায় না। তাই ম্যানেজার বলে তুমি চিন্তা করো না, আমরা তো জানি আমরা যে কি করব, ঝামেলা পাকিয়ে চলে আসবো। এদিকে দৃশ্য চলে আসে জেমসের ক্লাবে। সে তার সকল স্টাফকে ডেকেছে আর সে সবার উদ্দেশ্যে বলছে আজ সন্ধ্যায় আমাদের ক্লাবে কি আসবে জানো? এই শহরের সব থেকে বড় ডিজে, ডিজে ডেভিল। নামটা তো মূর্তিজির পরিচিত, তিনি বুঝতে পারেন। এদিকে ডিজে ডেভিল যখন প্রোগ্রামে আসছিল তখন তার ক্যামেরাম্যান বলে স্যার আমার একটু ছুটি দরকার, আমার বোনের বিয়ে। কিন্তু ডেভিল মুখের উপরই বলে দেয় কোনো ছুটি টুটি হবে না, যেতে হলে চাকরি ছেড়ে দিয়ে যা। ক্যামেরাম্যান মনে মনে অনেক কষ্ট পায়। ডিজে ডেভিল পৌঁছে গিয়েছে ক্লাবে। জেমস তাকে সাদরে আমন্ত্রণ জানায় আর বলে তুমি উপরে যেয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য ঠান্ডা পাঠাচ্ছি। জেমস উপরের দিকে যাচ্ছিল, তখনই সে মূর্তিজিকে দেখে আর দেখা মাত্রই চিনতে পারে। বলতে থাকে তোমার নামটা মনে পড়ছে না। ও হ্যাঁ মূর্তি। জেমস মূর্তিজির কাঁধে হাত রাখে আর তাকে নিয়েই উপরে আসে। আর উপরে এসে সে বলতে থাকে এখন তো বুঝেছ, এটাই তোমার যোগ্যতা। ডিজে হওয়ার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি। সবাই চাইলে ডিজে হতে পারে না। ডেভিল মূর্তিজিকে অনেক অপমান করছিল। তখন সেখানে শরৎ আসে। সে ওই কথাগুলো শুনছিল। মূর্তিজি মাথা নিচু করে আছেন, কিন্তু শরতের আর সহ্য হয় না। সে বলে আরে নালায়েক, তোর থেকে উনি 1000 গুণ ভালো বাজায়, শুধু সুযোগটা পাচ্ছে না। তুই তো শুধু গান মিক্সিং করে নিজেকে ডিজে মনে করিস। সত্যিকার ট্যালেন্ট আছে ওনার মধ্যে। ওনার বয়সটা দেখেছিস? এই বয়সে যে সাহস দেখিয়েছেন উনি, তুই তো ওই বয়সে কল্পনাও করতে পারতি না। আর যদি কখন উনি সুযোগ পায় তখন প্রমাণ করে দিবে উনি তোর থেকে কত ভালো মিউজিক বোঝে, কত ভালো বাজায়। এটা শুনে ডিজে ডেভিল অনেক খেপে যায়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন সেখানে জেমস আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। ডিজে ডেভিল বলে শো ক্যান্সেল। কন্টাকে ভালো করেই লেখা ছিল আমার উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে আমি চাইলে শো ক্যান্সেল করতে পারি। জেমস তখন বলে তোর এই বদনামের কথা আমি আগেই শুনেছি, তুই যেমন ইচ্ছে করে ক্যান্সেল করিস। ভেবেছিলাম মূর্তিজিকে আরো কয়েকদিন পরে সুযোগ দিব সবার জন্য আকর্ষণ হিসেবে, কিন্তু না, আজকেই তাকে সুযোগ দিব। ডিজে ডেভিল তখন তাচ্ছিল্য করে বলে তোমার কি মনে হয় এই যে নিচে যত দর্শক তোমার ক্লাবে এসেছে, ডিজে ডেভিল এসেছে দেখে এখানে এসেছে? জেমস বলে তাহলে ওয়েট কর, একটু পরেই বুঝতে পারবি। ডেভিলও মজা পায়, সেভাবে কমেডিটার দেখেই যায়। এদিকে মূর্তিজি কিছুই বুঝতে পারছেন না। জেমস মূর্তিজিকে আলাদা ডেকে নেয় আর বলে আমি জানি আপনি খুব ভালো বাজান, আপনি সত্যিকারের একজন ট্যালেন্ট। মূর্তিজি বলে স্যার কিন্তু আপনি কিভাবে বুঝলেন? তখন জেমস বলে ওই দিন আমি তোমাদের কলোনিতে গিয়েছিলাম, তোমার মিউজিক আমি শুনেছি, কি অপরূপ সে মিউজিক। আমি নিজেও একজন ডিজে, তাই আমি খুব ভালোভাবেই ওই দিন বুঝতে পেরেছিলাম তুমি আমাদের থেকে অনেক উপরের লেভেলের। ওটা তোমার রিয়েল ট্যালেন্ট, তোমার প্যাশন। আমার বিশ্বাস তুমি পারবে। মূর্তিজি ভরসা পায়। জেমস যে এবার মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে ঘোষণা করছে দেখুন একটি ব্যাড নিউজ, ডিজে ডেভিলের আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারবেন না। তখন ওখানে থাকা উপস্থিত দর্শকদের মন খারাপ হয়ে যায়। তারা সবাই বলতে থাকে নো নো, ডিজে ডেভিল তো উপরেই বসা ছিল। সেও মনে মনে খুশি হচ্ছিল কারণ দর্শকরা তাকেই চাচ্ছে। এবার জেমস ঘোষণা করে তবে আজ আপনাদের মাঝে শহরের অন্যতম এক ডিজেকে নিয়ে এসেছি। আমি আপনাদের কথা দিচ্ছি সে ডিজে ডেভিলের থেকে অনেক ভালো ডিজে, আপনারা আরো বেশি এনজয় করবেন। লেটস ওয়েলকাম ডিজে মূর্তি। মূর্তিজি একদম প্রফেশনাল লুকে মাস্ক পরে সেখানে উপস্থিত, তার মুখটা দেখা যাচ্ছে না। জেমস পরিচয় করিয়ে দেয় আর সবাইকে বলে ওনাকে হাততালি দিয়ে ওয়েলকাম করুন। ডিজে ডেভিলও মজা পাচ্ছে। সে তার ক্যামেরাম্যানকেও নির্দেশ দিয়েছে কমেডিটা রেকর্ড কর। জেমস চলে যায়। মূর্তিজি দাঁড়িয়ে আছে। তার শুধু তখন অঞ্জনার কথাগুলো মনে পড়ছে। যে জিনিসটা আপনার প্যাশন, মনে রাখবেন সেই জিনিসটা আপনি সব থেকে ভালোভাবে করতে পারবেন। শুধু একটা জিনিস ভুলে যাবেন, আপনার বয়সটা কত, না হলে আপনি সামনে আগাতে পারবেন না। মূর্তিজি সাউন্ড ঠিক করছে, টুনটুন করে মিউজিকও বাজাচ্ছে, কিন্তু উপস্থিত দর্শকদের একদমই পছন্দ হচ্ছে না। তারা বারবারই নো নো বলছে। এদিকে এতক্ষণে জেমসেরও ভয় লাগছে মূর্তিজি কি আসলেই পারবে। আর ঠিক তখনই স্লো ট্র্যাক থেকে মিউজিক নিয়ে যাওয়া হয় একদম হাইতে।
ব্যাস শুরু হয়ে যায় মূল মিউজিক, যেটা 1 সেকেন্ডের মধ্যে ওখানের ভাইবটা একদমই চেঞ্জ করে দেয়। মিউজিকের তালে তালে সবাই মেতে ওঠে। মিউজিকের বিট এবং কম্বিনেশনটা ছিল এতটাই জোস যে ওখানে থাকার প্রত্যেকে নিজেকে হারিয়ে ফেলেছে। এমনকি ডিজে ডেভিলেরও তাল উঠে গিয়েছে, সেও মিউজিকের সাথে সাথে মুখ নাড়াচ্ছে। জেমস দূর থেকে তাকে টিটকিরি করতে ভোলে না। ডিজে ডেভিল তখন রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ মিউজিক চলে। তখন হঠাৎই জেমস এসে থামিয়ে দেয়, কিন্তু দর্শকরা তখন বারবারই বলতে থাকে ওয়ান্স মোর ওয়ান্স মোর। তখন জেমস সবাইকে শান্ত করে, বলে উনি এই শহরে অনেক দিনই আছেন, আপনারা এখন থেকে নিয়মিতই মিউজিক শুনতে পাবেন। জেমস মূর্তিজিকে মাস্ক খুলতে বলে, কিন্তু মূর্তিজি বলে স্যার এটা কি বলছেন? জেমস বলে কিচ্ছু হবে না, আপনি খুলুন। মূর্তিজি তার মাস্ক খোলে। উপস্থিত দর্শক সবাই ও বলে চিৎকার করে ওঠে। তারা কেউই ভাবেনি যে একজন বয়স্ক লোক ডিজে বাজাচ্ছে। এবার জেমস সবার উদ্দেশ্যে বলে, আমি জানি আপনারা কি চিন্তা করছেন, কিন্তু তার মিউজিককে তার বয়স দিয়ে বিচার করবেন না। আপনারা জানেন উনি কত ভালো বাজান, তাই সবাই ওনাকে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করুন। সবাই খুশি মনে ডিজে মূর্তিকে অ্যাকসেপ্ট করে নেয়। শুরু হয় মূর্তিজির নতুন অধ্যায়। পুরো সোশ্যাল মিডিয়া এখন মূর্তিজি ভাইরাল, আর রাতারাতি সে এখন এই শহরের সব থেকে পপুলার ডিজে। বিভিন্ন ক্লাবে ডিজে বাজান। তার ছোট মেয়ে গুড়িয়া তার মাকে বলে, মা দেখো বাবা কত ফেমাস হয়ে গিয়েছে, কত ভালো মিউজিক বাজায়। কিন্তু মূর্তিজির ওয়াইফের কোনো আগ্রহ নেই। এমনই একদিন মূর্তিজির বড় মেয়ে জাহানাবীর কলেজে তার বান্ধবীরা মূর্তিজির ভিডিও দেখছিল। তখন সেখানে জাহানাবী আসে, আর সবাই তাকে বলে, তোর বাবা তো অনেক পপুলার হয়ে গিয়েছে রে, এখন তো আঙ্কেলের সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তোর বাবা আসলে আমাদের সাথে একটি সেলফি তুলে দিস। জাহানাবী দেখে, কিন্তু সে কিছুই বলে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ডিজে ডেভিলে সে ক্যামেরাম্যান চাকরি ছেড়ে দিয়েছে, আর সে অনলাইনে ডেভিলকে একদম এক্সপোজ করে দেয়। ডেভিল যে ক্যামেরার সামনে একরকম আর পেছনে আর একরকম, আর তাছাড়া মূর্তিজির সাথে যে সে খারাপ ব্যবহার করেছে সেই সব ফুটেজ সে লিক করে দেয়, যেগুলো সে গোপনে ভিডিও করে রেখেছিল। মুহূর্তে সে ভিডিও ভাইরাল হয়ে যায়। ডিজে ডেভিলের ম্যানেজার তাকে দেখায়। ডেভিল তার ক্যামেরাম্যানকে গালমন্দ করতে থাকে। এখান থেকে ঘটনা চলে আসে খুব পপুলার একটি টিভি শো ইন্সপায়ারিং স্টোরিজ নামের একটি টিভি সেটে। সেখানে উপস্থাপক বলছিলেন, আমি তো এখানে বসে অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি, তবে আজ যাকে নিয়ে এসেছি সে একদমই আলাদা, অনেক ইন্সপায়ারিং, বিশেষ করে বর্তমান যুগের বাচ্চাদের জন্য। চেষ্টা থাকলে যে কোনো বয়সে যে কোনো কিছুই করা সম্ভব, তিনি তার বাস্তব উদাহরণ। লেটস ওয়েলকাম মিস্টার ডিজে মূর্তি। সবাই হাততালি দেয়। অন্যদিকে দেখানো হচ্ছিল এই প্রোগ্রামটি মূর্তিজির পরিচিত সবাই কোথায় কিভাবে বসে দেখছিল। এবার উপস্থাপক প্রশ্ন করতে শুরু করেন, আচ্ছা মূর্তিজি, আমরা তো ডিজে বলতে মনে করি এমন একজনকে যে ভারী ভারী পোশাক, দামি দামি শিকলের মতো গয়না পরে থাকবে আর এক অদ্ভুত অঙ্গভঙ্গি করবে, কিন্তু আপনাকে তো দেখতে একদমই আলাদা। মূর্তিজি বলে, আমারও তাই ধারণা ছিল, অনেকে বলেছেও, কিন্তু আমার এভাবেই থাকতে ভালো লাগে। এই প্রোগ্রাম ডিজে ডেভিলও দেখছিল। সে তার ম্যানেজারকে বলে, শালা এমন কথা বলে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। এবার উপস্থাপক বলেন, আচ্ছা মূর্তিজি, এবার ডিজে ডেভিল সম্পর্কে বলুন। তিনি তো এতদিন নাম্বার 1 ডিজে ছিল, এখন তো আপনি টপকে তার উপরে চলে এসেছেন। তখন মূর্তিজি খুব বিনয়ের সাথে বলেন, আমি কাউকে টপকাইনি আর কাউকে পেছনেও ফেলিনি। ডিজে ডেভিল নিঃসন্দেহে অনেক ভালো একজন ডিজে, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। দেখুন, মানুষ হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তাই বলে কখনোই একজন আর্টিস্টের আর্টকে অসম্মান করা উচিত না। সে একজন প্রতিভাবান ডিজে। ডিজে ডেভিল যখন এই কথাগুলো শুনছিল, তার ভেতরের ভুলটা তখন ভেঙে যায়। সে বুঝেছে মূর্তিজি আসলেই একজন ভালো মানুষ। এবার উপস্থাপক বলেন, আপনি তো গ্রাম থেকে শহরে এসেছেন, তাই এমন এক অদ্ভুত পেশা বেছে নেওয়ার পেছনের কারণ কি? মূর্তিজি বলেন, যদি সত্যি বলতে চাই তাহলে হচ্ছে টাকা। আমি চাচ্ছিলাম কোনোভাবে ফ্যামিলিকে সাপোর্ট করতে। উপস্থাপক বলেন, সে বিষয়ে কি আপনি সফল হয়েছেন? মূর্তিজি বলেন, হ্যাঁ, এখন ভালো ইনকাম করছি, সেদিক দিয়ে আমি সফল, কিন্তু অনেক দিক দিয়ে এখনো সফল না। উপস্থাপক এবার বলেন, এবার আপনার কাছ থেকে সেই মানুষটি সম্পর্কে জানতে চাই যে আপনার ডিজে হওয়ার পেছনে সব থেকে বড় ইন্সপায়ারেশন। প্রশ্ন শুনে মূর্তিজির মাথায় শুধু অঞ্জনার কথা ঘুরছে। সে অনেক কিছু চিন্তা করছে। উপস্থাপক তাকে ডাক দিয়ে বাস্তবতা ফিরিয়ে নিয়ে আসে। তখন মূর্তিজি বলতে শুরু করেন, আমার ইন্সপায়ারেশন হচ্ছে আমার গুরু অঞ্জনা। অঞ্জনার কথা শুনে টিভি দেখতে থাকা তার বাবা মাও অনেক চমকে ওঠেন। মূর্তিজি বলতে শুরু করেন, অঞ্জনা এমনই এক ট্যালেন্টেড মেয়ে যার স্বপ্ন ছিল ডিজে হবার। অনেক লড়াই করেছে সেই ডিজে হওয়ার পেছনে, কিন্তু শেষ পর্যন্ত তার পরিবার মেনে নেয়নি। অনেক কথা শুনতে হয়েছে তাকে। শেষমেশ বাবার কাছ থেকে রাস্তার মেয়ে উপাধি পেয়ে চলে গিয়েছে। জানি না পাগলিটা কোথায় আছে, কেমন আছে, তবে ওর পরিবার যদি একটু সাপোর্ট করত, ও আমাদের দেশের অন্যতম সেরা ডিজে হতে পারত। টিভি দেখতে থাকা অঞ্জনার বাবা মার চোখেও পানি। মূর্তিজি বাকিদেরও ক্রেডিট দিতে ভোলেন না, আঞ্জি থেকে শরৎ আর সেই বারের মালিক জেমস, প্রত্যেকের কাছেই তিনি কৃতজ্ঞ। উপস্থাপক এবার বলেন, এতক্ষণ তো অনেক ইন্সপায়ারেশন মানুষের কথা শুনলাম, এবার আপনার কাছ থেকে আপনার পরিবারের কথা শুনতে চাই। মূর্তিজির ওয়াইফও আর চোখে মাঝে মাঝেই প্রোগ্রামটি দেখছিল। মূর্তিজি এবার বলতে শুরু করে, হ্যাঁ, এবার পরিবারের কথায় আসা যাক। আমিও সবাইকে বলতে চাই, এতক্ষণ তো শুনলেন আমার ডিজে হবার পেছনের গল্প, কিন্তু এর আগেও আমার একটা জীবন ছিল,
আমি একদম বড় শহর না হলেও ছোটখাটো একটি শহরে বাস করতাম। সেখানেই আমার একটি পুরনো ক্যাসেটের দোকান ছিল। ইন্টারনেট আসার আগে সেই দোকানটি খুব ভালোই চলতো, কিন্তু যখন থেকে ইন্টারনেট আসলো বিক্রি একদমই কমে গেল। কোনো কোনো মাসে তো বহনীয় হতো না, মাঝে মাঝে দোকান ভাড়া দিতে পারতাম না। কিন্তু কি জানেন, তখন আমার সংসারটা দিব্যি চলে যেত, আর তার পেছনে অবদান ছিল আমার ওয়াইফের। আমাকে কখনো সংসার নিয়ে চিন্তাই করতে হয়নি। কেন জানেন? আমার স্ত্রী জয়া, সে বাসায় আচার বানাতো, নিমকি বানাতো, আর সেগুলো বানিয়ে বানিয়ে বাড়ি বাড়ি বিক্রি করত। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ওকে দেখতাম ব্যস্ত। এভাবেই আমার সংসারটা চলে যেত। বড্ড স্বার্থপর ছিলাম আমি। এর আগের যে মানুষগুলোর কথা আপনাকে বললাম, তারা আমার ডিজে হবার পেছনের ইন্সপায়ারেশন, কিন্তু আমি এই মূর্তি। সেই মূর্তি হবার পেছনের ইন্সপায়ারেশন হচ্ছে আমার ওয়াইফ জয়া। আমাকে বারবার বলতে এসব বাদ দাও। কেন বলতে জানেন? কারণ সে আমাকে শতভাগটা দিয়ে ভালোবাসতো। আর যখন কেউ আপনাকে শতভাগ দিয়ে ভালোবাসবে, তখন সে আপনার 1% হেরে যাওয়াটা মেনে নিতে পারবে না। এটাই সত্যিকারের ভালোবাসার নিয়ম। যারা আমাদের ভালোবাসে তারা সবসময় আমাদের নিয়ে ভয় থাকে। আমাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা। মূর্তিজির ওয়াইফ জয়শ্রী এই কথাগুলো শুনছিল। তিনিও এবার কাঁদছেন। তিনিও তার ভুলটা বুঝতে পারছেন। মূর্তিজি এবার টিভি সেটের সামনে হাত জোর করেন আর তার ওয়াইফকে বলতে থাকেন, আমি তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, নিজে সফল হয়েছি, কিন্তু তুমি আমার সংসারটাকে আগলে রেখেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও জয়া। এদিকে তার স্ত্রী জয়াও মাটিতে বসে পড়েছে। তিনিও কাঁদছেন। উপস্থাপক বলে, আমরা সবাই আপনার জন্য দোয়া করব, আর আপনার স্ত্রীর কাছে অনুরোধ করব তিনি যেন আপনাকে ক্ষমা করে দেন আর আপনাকে ডিজে হিসেবে মেনে নেন। অনুষ্ঠান শেষ হয়। মূর্তিজি তার চোখ মুছছিল। পেছন থেকে একটি ছেলে এসে উপস্থাপককে কানে কানে যেন কি বলে। তার মুখটা মুহূর্তের মধ্যে চুপসে যায়। মূর্তিজিও অবাক হয়ে তাকিয়ে আছেন। এমন কি হয়েছে যে উপস্থাপক তার দিকে ফ্যালফ্যাল চোখে তাকাচ্ছে? সবাই কনফিউজড। দৃশ্য পরিবর্তন হয়, আর সেই কনফিউশনের কারণটা হচ্ছে মূর্তিজির ওয়াইফ মারা গিয়েছেন। মেয়েরা মাকে ধরে চিৎকার করে কাঁদছে। মূর্তিজি বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। ছোট মেয়ে গুড়িয়ে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে, আর বড় মেয়ে মায়ের পাশে বসেই কেঁদে চলেছে। মূর্তিজি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিনিও মাটিতে বসে পড়েন আর এবার হাউমাউ করে কাঁদতে থাকেন। তিনি বলতে থাকেন, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বাড়ি থাকলে হয়তো আজ এমন হতো না। পুরো পরিবারের কান্নায় চারদিকটা ভারী হয়ে উঠেছে। মূর্তিজির ওয়াইফকে গোসল করানো হচ্ছিল। তিনি দূর থেকে তাকিয়েছিলেন, আর তখন তার মনে পড়ে যায় পুরনো কিছু কথা। তার ওয়াইফ একদিন হসপিটাল থেকে বাসায় আসে। মূর্তিজি জিজ্ঞেস করেছিল, হসপিটালে কেন গিয়েছিলে? সেদিন সে তার মায়ের কথা বলে মিথ্যে বলেছিল। অন্য একদিন সে ওষুধও খেতে দেখেছিল, কিন্তু অতটা গুরুত্ব দেননি। আসলে তার ওয়াইফ জয়া অনেকদিন ধরেই অসুস্থ ছিল, যেটা সে পরিবারের কাউকে বলেনি। মূর্তিজির ওয়াইফের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়। এরপরে কেটে যায় বেশ কিছুদিন। মূর্তিজি একদম মনমরা হয়ে গিয়েছেন। তিনি ঘর থেকে কোথাও বের হন না। এদিকে বড় মেয়ে জাহ্নবী তাদের বাসায় যে মহিলা সবজি দিতে আসতো তার কাছে জিজ্ঞেস করে, আন্টি আমি জানি মা তোমার কাছ থেকে মাঝে মাঝে টাকা নিত, তা তুমি মায়ের কাছে কত টাকা পাও আমাকে বলো, আমি মামাকে বলে ফেরত দেওয়ার চেষ্টা করব। তখন সেই আন্টি জাহ্নবীকে বলে, তোকে আজ সত্যটা বলি, ওই টাকা আমার ছিল না, সব টাকা তোর বাবা দিত। সরাসরি দিলে তোর মা নিবে না দেখে আমার মাধ্যমে দিত। ফেরত দেওয়ার দরকার নেই, ওই টাকা তোদেরই। জাহ্নবীর তখন বাবার উপর ভুলটা পুরোপুরি ভেঙে যায়। সে মনে করতো তার বাবা তাদের পরিবারকে ভুলে গিয়েছিল। এদিকে মূর্তিজি পরদিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, তিনি তার বিছানার পাশে একটি চিরকুট পান। সেখানে লেখা আই এম সরি। তিনি অত পাত্তা দেন না, কিন্তু পেছনের পিঠেই লেখা ছিল, আমি সরি বাবা। এবার তিনি বুঝেছেন এটা তার বড় মেয়ের হাতের লেখা। মূর্তিজি খুবই খুশি হন। রান্নাঘরে জাহ্নবী নাস্তা তৈরি করছিল। মূর্তিজি তার বড় মেয়ের কাছে যান আর খুশি মনে বলে, মা আমার কাছে দে, আমি রুটি তৈরি করছি। জাহ্নবী অনেক দিন পর এই প্রথম বাবা বলে, আর বলে, বাবা দরকার নেই, আমি তৈরি করে নিব। জাহ্নবী কাঁদছে। মূর্তিজি জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? জাহ্নবী বলে, বাবা আমি তোমাকে কত ভুল বুঝেছি, তোমার সাথে কত বছর কথা বলিনি, তুমি আমাদের এত ভালোবাসতে তার মূল্য কখনো দেইনি। মূর্তিজি তার মেয়েকে জড়িয়ে ধরেন, আর এরপর থেকে দেখা যায় বাবা আর মেয়ে মিলে পুরো সংসার সামলে নিচ্ছে। তাদের পুরো পরিবারটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না। গুড়িয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন জাহ্নবী এসে বলে, আজ থেকে আমি তোকে স্কুলে নিয়ে যাব। আর বাবাকে বলে, বাবা তুমি তোমার কাজ করো, গুড়িয়াকে নিয়ে চিন্তা করতে হবে না। মূর্তিজি ভরসা পান। জাহ্নবী গুড়িয়াকে নিয়ে বাসা থেকে বের হয় স্কুলের উদ্দেশ্যে, আর বারবার বলছিল ঠিক সময় টিফিন করে নিবি, ভালোভাবে পড়াশোনা করবি। গুড়িয়া হঠাৎই থেমে যায় আর কাঁদতে শুরু করে। জাহ্নবী বলে, কি হয়েছে? গুড়িয়া বলে, মার কথা মনে পড়ছে, মাও ঠিক তোমার মতো করেই এই কথাগুলো বলতো। জাহ্নবীও কাঁদছে আর ছোট বোনকে বলে, ঠিক আছে আমি আর তোকে বলবো না। গুড়িয়া বলে, না না দিদি,
তুমি আমাকে বলো, তাহলে মাকে কম মিস করব। দুই বোন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে কেটেছে আরো বেশ কয়েকটা দিন। শহর থেকে জেমস মূর্তিজিকে ফোন করে আর বলে মূর্তিজি আর কতদিন বাড়িতে থাকবেন? এই শহরে এখন আপনার অনেক ডিমান্ড, সবাই আপনার মিউজিক শুনতে চায়। মূর্তিজি বলে আমি আর আসবো না, আমি গেলে আমার মেয়েরা এখানে একা হয়ে যাবে, আমি বাকিটা জীবন ওদেরকে নিয়ে এখানেই থাকবো। জেমস বলে ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করবেন, কিন্তু যদি কখনো আসতে চান জাস্ট একটা ফোন করবেন। মূর্তিজি ফোন রেখে দেয়। তিনি উদাস হয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখনই আমরা দেখতে পাই সেখানে অঞ্জনার বাবা আসে। তিনি মূর্তিজিকে ডাক দেয়। মূর্তিজি অঞ্জনার বাবাকে দেখে খুবই অবাক হয়। অঞ্জনার বাবা মূর্তিজিকে বলে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি যে বাবাকে চিনতেন আমি এখন আর সে নেই। আপনার ওই অনুষ্ঠান আমার চিন্তাধারাকে বদলে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম, কিন্তু আপনাকে ধন্যবাদ। আমি শুধু আমার মেয়েকে একটি মেইল করেছিলাম, সাথে সাথে ও রিপ্লাই করেছে। মূর্তিজি খুবই অবাক হয়ে যায়। আপনি অঞ্জনার খোঁজ পেয়েছেন? কেমন আছে ও? কোথায় আছে? অঞ্জনার বাবা বলে, আপনি কথা বলতে চান? মূর্তিজি বলে, অবশ্যই। অঞ্জনার বাবা হাতের ইশারায় দেখিয়ে দেয়। তখন দূর থেকে আমরা দেখতে পাই অঞ্জনা গাড়ি থেকে নামছে। দৃশ্য পরিবর্তন হয়। মূর্তিজি আর অঞ্জনা একটি নদীর পাড়ে বসে আছে। মূর্তিজি অঞ্জনাকে জিজ্ঞেস করে, তুমি কি পাগল? এতটা বছর কেউ যোগাযোগবিহীন থাকে? তোমার পরিবার আমি সবাই কত চিন্তা করেছি। অঞ্জনা বলে, ও কিছু না, জীবনে কিছু করতে গেলে কিছু হারাতে হয়। আমি এখন ভালোই আছি, মুম্বাইয়ের বড় বড় ক্লাবে ডিজে বাজাচ্ছি। আর আমি এটাও জানি তুমিও এখন একজন বড় ডিজে। খোঁজ খবর আমি সবই রাখি, শুধু ইচ্ছে করেই তোমাদের সাথে যোগাযোগ করতাম না। তা মূর্তিজি, এখন আপনার প্ল্যান কি? মূর্তিজি বলে, কোনো প্ল্যান নেই, এখন যেমন আছি তেমনই। অঞ্জনা বলে, তাহলে ডিজের কি হবে? মূর্তিজি বলে, কি আর হবে, যেহেতু আমার ওয়াইফ এবং পরিবার পছন্দ করতো না, তাই ওটা নিয়ে আর চিন্তা করছি না। অঞ্জনা তখন বলে, আপনার ওয়াইফ পছন্দ করতো না মানে? আপনি চলে যাবার পর তার সাথে আমার কথা হয়েছিল, তাকে আমি বুঝিয়েছিলাম সে আসলে আপনাকে নিয়ে ভয় পেত, কিন্তু আমার বোঝানোতে তার ভুলটা ভাঙে এবং সে তখন আপনাকে সাপোর্ট করেছিল, কিন্তু আপনাকে মুখ ফুটে বলতে পারবে না, কারণ আপনি যদি মনে করেন আপনার টাকার জন্য সে এমন করছে, তাহলে তার নিজের কাছে অনেক ছোট মনে হবে। এই কথা শুনে মূর্তিজি একদম কান্না করে দেয়। সে বলতে থাকে, জয় আমার ডিজে বাজানো পছন্দ করত। দৃশ্য পরিবর্তন হয়। মূর্তিজির পরিবারের সবাই একত্রিত হয়েছে। বড় মেয়ে তার বাবাকে বলছে, বাবা মা তোমাকে সাপোর্ট করতো, আমরাও সাপোর্ট করতাম, কিন্তু আমরা মুখ ফুটে তোমাকে বলিনি। এখন বাবা তুমি সবকিছুই জানো আর আমরা সবাই তোমাকে সাপোর্ট করছি। তার শ্যালক এসে বলে, দুলাভাই আপনি শহরে যান, আমি তো আছি ওদের জন্য। সবার অনুরোধ আর মূর্তিজি ফেলতে পারেন না। দৃশ্য পরিবর্তন হয়। আজ মূর্তিজি শহরে ফিরে যাবেন। সবাই তাকে বিদায় দিচ্ছে। তিনি এসে অঞ্জনার সামনে দাঁড়ান আর তার সামনে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। তুমি না থাকলে অনেক কিছুই সম্ভব হতো না, তুমি আমার বেস্ট শিক্ষক। অঞ্জনাও কাঁদছে। সে মূর্তিজিকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমার বেস্ট স্টুডেন্ট। মূর্তিজি এবার তার মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে যায়। তখন সেদিনের ঘটনা দেখানো হয়। মূর্তিজির ওয়াইফ জয়া ওই দিন প্রোগ্রাম শেষে অনেক কাজ ছিলেন। তার কাছে বড্ড অপরাধ বোধ হচ্ছিল। তিনি মনে মনে অনেক গিল্টি ফিল করছিলেন, এই ভেবে যে তিনি তার স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তার স্বামী তাকে কত ভালোবাসে। সেদিন সে আর কষ্ট নিতে পারেনি, তাই ওই দিন তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। দৃশ্য বর্তমানে চলে আসে। মূর্তিজির গাড়ি ছেড়ে দেয় আর তার মেয়েরা খুশি মনে ঘরের মধ্যে প্রবেশ করে। আর এই মুহূর্তের মধ্যে দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি না আপনার কাছে মুভিটি কেমন লাগলো, তবে হাস্যরসের মধ্যে এই মুভিটি অনেক কিছু শিখিয়ে যায়। বয়স আসলে শুধুমাত্র একটি নাম্বার। আমরা অনেকেই বয়সের দোহাই দিয়ে আমাদের স্বপ্নগুলোকে মেরে ফেলি। একটি নির্দিষ্ট বয়সের পরে মনে হয় আমাদের দিয়ে আর কিছু হবে না, কিন্তু খুব গভীরভাবে যদি ভাবেন, দেখবেন সফলতার পেছনে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। এমন হাজারো কোটি উদাহরণ পৃথিবীতে রয়েছে। তাই আপনার কাছে যদি মনে হয় আপনার অতীতের কোনো ইচ্ছে বয়সের কারণে পূরণ হচ্ছে না, তাহলে আবার চেষ্টা করুন। আরেকটি কথা, জীবনে চলার পথে ফ্যামিলি সাপোর্টটা ভীষণ প্রয়োজন। পারলে আপনার পরিবারের মানুষকে তাদের পছন্দের কাজে সাপোর্ট করবেন, যেগুলো করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে দেখবেন ওই মানুষগুলো সফল হওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের লাইক অথবা ডিসলাইক দিয়ে আমি বুঝতে পারি আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে, তাই অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।